পুলিশ ফাইল। হ্যাঁ গো, এরকম তো কোনোদিনও করে না। হ্যাঁ তাই তো ভাবছি। এত রাত হয়ে গেল অথচ এখনো ছেলেটা ফিরলো না। আরে তাড়াতাড়ি পা, এত রাত অব্দি তো মাস্টার পড়ায়ও না। তাড়াতাড়ি পা চালো, চলো চলো তাড়াতাড়ি পা চালো, চলো। চলো চলো। মাস্টার মশাই, মাস্টার মশাই, কে? আমি মাস্টার মশাই। এ কি আপনারা আমার ছেলে আশরাফ কি এখন এখানে? এখানে? কই না তো। কিন্তু আজ বিকেলে যে ওর পড়া আপনার কাছেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আশরাফ তো আজকে এখানে পড়তে আসেনি। সে কি? না আসেনি পড়তে আজকে। আর এই কথাটা আমি ভাবছিলাম, আশরাফ তো পড়া কামাই করা ছেলে নয়। তাহলে গেল কোথায়? কি হয়েছে আমাকে বলুন তো। আরে সেই যে আশরাফ বিকালবেলা এসছে হ্যাঁ। স্কুল থেকে, তারপরে ব্যাগ নিয়ে যে বেরিয়েছে আর সন্ধ্যেবেলা বাড়ি ফেরেনি। আর আপনার কাছে তো এখানে পড়তে আসার কথা ছিল মাস্টার মশাই। সে কি? আমাদের বড্ড ভয় লাগছে মাস্টার মশাই। না না না, ভয় হবারই কথা, চিন্তা হবারই কথা বই কি। হ্যাঁ, আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের আত্মীয় বাড়ি থেকে খোঁজ করুন, হয়তো পেলেও পেয়ে যেতে পারেন। না না, সেরকম তো হবার কথা নয় মাস্টার মশাই। তবু 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 দেখছি মাস্টার মশাই, তবু দেখছি। চলো 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 চলো। এই বলছিলাম আমিও সঙ্গে যাই, দেখি ছেলেটা হ্যাঁ কোথায় গেল। না 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 মাস্টার মশাই, আপনাকে যেতে হবে না। আমরাই নিজেরাই খুঁজে নিচ্ছি, যখন খুঁজে পাবো আপনাকে এসে খবর দিয়ে যাবো মাস্টার মশাই। আমাকে জানাবেন কিন্তু আমাকে। আসি আসি মাস্টার, আসুন। চলো চলো চলো, আসি আসি আসুন আসুন, এই সাবধানে যাবেন। হ্যাঁ গো, আশরাফ তো কোনোদিনও পড়া কামাই করে না, অথচ ওর মাস্টার বলল ও নাকি আজ পড়তে যায়নি। তাই তো। অথচ আমায় বলে বেরোলো আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ, কোনো ছবি টবি দেখতে চলে গেল না তো? তুমি তোমার ব্যাটারে চেনো না? ও কোনোদিনও কোথাও না বলে যায়। তাও ঠিক। হ্যাঁ গো, আলমদের বাড়ি একবার গেলে হতো না? হ্যাঁ চলো আলমদের বাড়ি যাই, একবার দেখে আসি। চল। ছেলের কাছে মাঝে মাঝে চল। পড়তে যাই। এই তো আলম। ভাইজান, এত রাতে ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছে? এই তোমার কাছেই যাচ্ছিলাম আলম। কি হয়েছে? আরে আমার ছেলে আশরাফ বিকালবেলা সেই বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তাই নাকি? হ্যাঁ, ওর মাস্টারের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওর মাস্টার বলল ও নাকি আজ পড়তে যায়নি। তাহলে গেল কোথায় ছেলেটা? তোমার বাসায় যায়নি তো? কই না তো, আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর আমার ছেলে তো পড়াতে গেছে। সে কি? ভাইজান, ও কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও চলে টলে গেল না তো? কি কি জানি, ঠিক বুঝতে পারছি না। যাই যাই দেখি। ভালো করে খুঁজে দেখুন, আশেপাশেই হয়তো কোথাও আছে। ঠিক ঠিক, চলো 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 চলো। হ্যাঁ। চলো। আরে ভাইজান, এত রাতে চললে কোথায়? আরে ছেলেকে খুঁজতে। ব্যাপার কি? আরে আশরাফ বিকালবেলা সেই বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তুই কিছু দেখেছিস নাকি? ও তো আজ বিকেলে। তিনটে চা দাও তাদের চট। আরে আমার দেরি হয়ে যাচ্ছে। আরে তুই বস না বাবা। আরে বস তো, বস বস বস। তিনটে চা দাও। কি হলো? হলো কি চা? দুধ না লাল? দুধ চা দাও, তাড়াতাড়ি দুধ চা দাও। আশরাফ এখানে চা খেতে এসেছিল? হ্যাঁ ভাইজান। বিকালবেলা? তারপরে ওরা কোথায় গেল? তা আমি জানি না, চায়ের দাম মিটিয়ে ওরা তিনজন ওই দিকে চলে গেল। আচ্ছা, নবাব আর সালমান ছাড়া ওদের সাথে আর কেউ ছিল? না ভাইজান, নবাব আর সালমান ছিল শুধু। ও, আমি বলি ভাইজান, নবাব আর সালমানের বাড়ি গিয়ে একবার খোঁজ নাও, ওরা হয়তো বলতে পারবে তোমার বেটা কোথায়। হ্যাঁ করে দেখছো কি? চলো নবাবের বাড়ি যাই, চলো 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 চলো। নবাব, 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 নবাব ঘরে আছিস? কে? আমি মিয়া। কি চাই? নবাব আছে ভাইজান? কেন? একটু ডেকে দিন না। কিন্তু ও তো এখন ঘুমোচ্ছে। একটু ডেকে দিন না, কথা ছিল। কি দরকার আমায় বলো। আমার ছেলে আশরাফ ঘরে ফেরেনি আজকে। শুনলাম শুনলাম ও নাকি বিকালবেলা নবাবের সাথে করিমের দোকানে চা খেতে গেছিল। সঙ্গে ছলমানো ছিল। তাতে কি হয়েছে? না, এসেছিলাম যদি নবাব একটু বলতে পারে আমার ছেলেটা কোথায় গেল। ও কি করে বলবে বলুন? আপনার ছেলে আর ও যদি একসাথে চা খেতে যেও থাকে, তা ও কি করে জানবে যে আপনার বেটা কোথায় গেছে? আপনারা বরং ভালো করে খুঁজে দেখুন, কোথাও না কোথাও আছে।
সালমান, 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 আরে এই সালমান, এই আমার আশরাফ কোথায় রে? আমি জানি না। আহা, অত চড়ছিস কেন? বল না আমার আশরাফ কোথায়? বললাম তো আমি কিচ্ছু জানি না। চা খাওয়ার পর আশরাফ কোথায় গেল সেটা তুই জানিস না বললেই হবে। দেখো ভাবি, ও তো যা জানে বললো। কিন্তু শোনো চাচা, আশরাফ কোথায় আমি জানি না। অন্য জায়গায় গিয়ে খুঁজে দেখো। আমাদের এই পৃথিবীতে প্রতিদিন প্রতি মুহূর্তে বেশ কিছু মানুষ হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। কিন্তু দিন দুপুরে একজন সুস্থ জলজ্যান্ত ছেলে এভাবে হারিয়ে যাবে, সেটা ঠিক মেনে নেওয়া যায় না। মেনে নেয়ওনি জয়নগরের আব্দুল এবং সাবিনা। 2016 সালের 11ই জানুয়ারি তাদের 19 বছরের ছেলে আশরাফুল মোল্লা নিখোঁজ হয়ে যাবার পর প্রায় সারা রাত তারা তাদের ছেলের সন্ধানে বাড়ি বাড়ি যায়। বলতে গেলে তারা তাদের ছেলের খোঁজে এলাকা চষে ফেলে, কিন্তু খোঁজ পাওয়া যায়নি আশরাফুলের। কিন্তু তখনও আশরাফুলের বাবা মা এবং গ্রামবাসীরা জানতো না যে কি ভয়ানক ঝড় আসতে চলেছে। অবশেষে 2016 সালের 12 জানুয়ারি সকালে সেই ভয়ানক ঝড় এসে আছড়ে পড়ে আশরাফুলের পরিবার এবং এলাকার বুকে। আজকালকার ছেলেপেলেগুলো এমন হয়েছে, বাপ মার কথা একটু চিন্তাও করে না। সে হয়তো করে না, কিন্তু ওই আব্দুল মিয়ার বেটাটা অন্য সবার মতো নয়। তা অবশ্য ঠিকই বলেছো, আশ্রমের মতো ছেলেই হয় না। যেমন তার লেখাপড়া তেমনি তার সৎ চরিত্র। হ্যাঁ, কিন্তু ছেলেটা কাল সারা রাত বাড়ি ফিরলো না কেন কে জানে। সত্যি বলে চিন্তার কথা চাচা। সে তো বটেই, না হলে দিন দুপুরে কি। আরে এ কি রক্ত, রক্তের দাগ এলো কি করে? এই তো। চলো তো, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ, চলো চলো দেখি কি ব্যাপার। নুরুল, হ্যাঁ মনে হচ্ছে রক্ত মাখা কিছু একটাকে কেউ এদিক দিয়ে টেনে দিয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। চলো তো, চলো তো পুকুরের দিকে দেখি। হ্যাঁ চলো চলো দেখি দেখি দেখি। সর্বনাশ! খুন খুন হয়েছে, খুন খুন হয়েছে। বডি কার বডি? খুন হয়েছে, খুন 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 হয়েছে, খুন খুন হয়েছে। কি কার বডি? কখন ফিরবে? দেরি হবে। আমি গেলে ভালো হতো। তো তুমি পঞ্চায়েতে গিয়ে কি করবে? পঞ্চায়েত প্রধান সব কথা আমার সাথে বলবে, তারপর তুমি গিয়ে ওখানে কান্নাকাটি করে বলবা যে না না দরকার। আব্দুল ভাই, ভাইজান, কি হয়েছে? কি হয়েছে? তোমার ছেলে কি হয়েছে? আমার ছেলে এখনো বাড়ি ফেরেনি, তাই না? না বেরোনি কেন? একটু আগে আমি আর নুরুল ওই পুকুর পাড়ে গিয়ে দেখলাম। কি? আল্লাহ, ওটা যে আশরাফের লাশ এটা আমি বলছি না। আগে চলো গিয়ে দেখো। চল 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 চলো। বাটারে, কি হলো গো? বারোই জানুয়ারি 2016 সকালে জয়নগরের পানাপুকুরে পাওয়া গিয়েছিল একটি পুরুষ দেহ। কিন্তু প্রশ্ন হলো, দেহটি কার? নিখোঁজ আশরাফুল মোল্লার নাকি অন্য কারো? দেহ আবিষ্কারের খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল জয়নগর থানার পুলিশ। ভিড় জমিয়েছিল গ্রামের মানুষজন এবং আশরাফুলের বাবা মা। আমার মুখের কলেজাটা খেয়েছে দিয়ে দিল। আমার মুখের কলেজাটা খেয়েছে দিয়ে দিল। আমি এখন কি দিয়ে বাঁচবো? বেচারে! বুঝলেন মিস্টার মিত্র? হ্যাঁ স্যার বলুন। ওরা তো জামা কাপড় দেখেই ওদের বাড়ির ছেলে হিসেবে শনাক্ত করেছে। হ্যাঁ স্যার, তাই তো বলছি ওরা। কিন্তু এখন যতক্ষণ ওরা মুন্ডুটা পাচ্ছি ততক্ষণ। স্যার বলছি ওই পুকুরে কোনায় না একটা ব্যাগ পাওয়া গেছে। ব্যাগ? হ্যাঁ স্যার, যদি একটু যান গিয়ে দেখবেন। হ্যাঁ চলো চলো। চলুন স্যার, এই ব্যাগটা। হ্যাঁ ব্যাগটা খোলো তো। কাটা মুন্ডু? তাই তো দেখছি।
পানাপুকুর থেকে যে দেহটি পাওয়া গিয়েছিল সেটা ছিল গ্রামেরই নিখোঁজ ছেলে আশরাফুল মোল্লার লাশ। মুন্ডহীন দেহটির জামা কাপড় দেখে আশরাফুলের বাবা মা দেহটি আশরাফুলের দেহ বলেই চিহ্নিত করে। পরে তদন্ত চলাকালীন ওই পুকুর থেকে উদ্ধার হয় একটি ব্যাগ, যেটিতে ছিল আশরাফুলের কাটা মুন্ডটি। এই ঘটনায় জয়নগর থানায় দায়ের হয় একটি খুনের মামলা। কিন্তু আশরাফুলের পরিবার এবং এলাকাবাসীদের অভিযোগ ছিল যে জয়নগর থানার পুলিশ অপরাধীদের ধরার জন্য প্রয়োজনীয় তদন্ত করেনি, সঠিক পদক্ষেপও নেয়নি। ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়, মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। আর শেষ পর্যন্ত এই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। এতদিন হয়ে গেল অথচ তদন্তের কোনো প্রোগ্রেসই হলো না। গ্রামবাসীরা তো খেপবেই। একটা না একটা সূত্র তো হাতে আসা উচিত ছিল। আচ্ছা, পিএম রিপোর্ট কি বলছে বলুন তো? খুব সম্ভবত কোনো ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল এবং তারপর গলাটা কেটে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর মোটামুটি সন্দেহভাজন প্রত্যেককে আমরা জেরা করেছি। আচ্ছা, ভিকটিমের বাবা মার কি বক্তব্য? মানে ওদের কোনো শত্রু? না স্যার, ওনারা তো বলছে ওনাদের কোনো শত্রুই নাকি ছিল না। আচ্ছা, আর ছেলেটি সম্পর্কে কি তথ্য পেয়েছেন? ছেলেটি খুব ভালো ছেলে ছিল, ছেলেটি মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিল। তাই নাকি? হ্যাঁ স্যার, আমরা যতটুকু জেনেছি ইয়াস্টুল পড়াশোনা নিয়েই থাকতো। আর কোনো বৎসঙ্গ? আমরা তদন্তে এরকম কিছু পাইনি। গুপ্ত স্যার। ওসি সাহেবের থেকে এ কেসের যাবতীয় ফাইলপত্র তুমি তোমার হেফাজতে রাখো। ওকে স্যার। আর কালকেই আমরা গ্রামে যাব, দেখি তদন্তে নতুন কিছু উঠে আসে নাকি। কাউকে সন্দেহ হয় আপনাদের? কার ওপর সন্দেহ করবো বাবু? অমন ছেলে আমার, যেমন লেখাপড়ায় তেমন স্বভাব চরিত্রের। কত আশা ছিল জানেন, ছেলেটা বড় হবে, লেখাপড়া করবে, চাকরি করবে। সব শেষ বাবু, সব শেষ। সেদিন সেদিন কি বলছিল জানেন? আরে বেটা, আবু আয়, রুটি হয়ে গেছে, তুই দুটো রুটি খেয়ে নে, তোকে তো আবার পড়তে হবে সারা রাত। না আবু, তিনজনে একসাথেই খাবো। আম্মু, আম্মু তোমাকে যেটা বলতে বলেছিলাম সেটা আব্বুকে বলো না। কি আবার কি বলেছিল? ওই ও বলছিল যে ওর আর একটা মাস্টার হলে ভালো হয়, সামনেই তো বড় পরীক্ষা, তোমার কষ্ট হবে ভেবে আমি তোমায় কিছু বলতে চাইনি। আরে তোর মাস্টার দরকার, তুই তো আমায় বলবি, তুই আমায় ছাড়া কাকে বলবি? তুই একটা মাস্টার নে, টাকার দরকার লাগে আমি দেব। আরে দরকার পড়লে আরেকজনের জমিতে ভাগ চাষ করব। কিন্তু আব্বু, আব্বু তোমার শরীরটা। শরীর শরীর আবার কি? তুই বড় হবি, লেখাপড়া করবি, চাকরি করবি, আমাদের আর কি চাই বল? ঠিকই তো, তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন আছে বলতো। কিন্তু আমারও একটা কথা আছে, আমি চাকরি পেলে আমার আব্বুকে কিন্তু আর কোনো কাজ কাম করতে দেব না। তা আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ তাই হয়। আমি চাকরি পেলে তুমিও কিন্তু আর এই আলুর তরকারি, তারপর কচুর তরকারি এসব রান্না করতে পারবে না। আমি চাকরি পেয়ে পুরো মাইনের টাকাটা তোমার হাতে তুলে দেব। তারপর তুমি মাছ কিনে আনবে আর আর সুন্দর করে মাছের ঝোল রান্না করবে। তারপর আমার আব্বুকে দেবে। আমার আব্বু যে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। বেটা, আব্বু, বেটা, দেখুন, বুঝতে পারছি আপনাদের মানসিক অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু কি করব বলুন? আপনারা যদি সাহায্য না করেন তাহলে প্রকৃত দোষীদের আমরা ধরতে পারবো না। তাই দয়া করে যদি বলেন যে আপনাদের কোনো শত্রু টত্রু কেউ। না বাবু, আমাদের কোনো শত্রু নাই বাবু, আমরা দিনানি দিন খাই বাবু, আমাদের কোনো শত্রু নাই বাবু। আচ্ছা, আপনার ছেলে কাদের সঙ্গে মিশতো? ওর কোনো বন্ধু বান্ধব ছিল না বাবু। তোর তবে তবে সেদিন লাশ পাওয়া গেল,
তার আগের দিন বিকালবেলা ও দুজনের সাথে করিমের দোকানে বসে চা খাচ্ছিল বাবু। কোন দুজনের সাথে? নবাব আর সালমান বাবু। আচ্ছা তুমি কি ওদেরকে চিনতে? কেন চিনবো না স্যার, ওরা তো এই গাঁয়েরই ছেলে। আচ্ছা ওরা কি প্রায় আসতো তোমার দোকানে চা খেতে? না না না, প্রায় আসতো না। আচ্ছা সেদিন চা খেতে খেতে ওরা কি কথাবার্তা বলেছিল কিছু মনে আছে? ঠিক শুনিনি স্যার, আসলে দোকানে রেডিও চলছিল বলে। তারপর? তারপর ওরা চায়ের দাম মিটিয়ে চলে যায়। কোন দিকে গিয়েছিল? ওই দিকে স্যার। ঠিক আছে, আমাদের দরকার পড়লে আবার আমরা আসবো। চলো গুপ্ত, চলো স্যার। ওখানে মানে ওই পুকুর পাড়ে কি আপনারা রোজই যান? হ্যাঁ স্যার, যাই তো। কেন? ওদিকে যে আমাদের জমি আছে স্যার। তা আশরাফের বাবা মাকে কি খবরটা দিয়েছিল যে পুকুরে লাশটা ভেসে উঠেছে? আমি ছুটে গিয়ে খবরটা দিয়ে আসি। আচ্ছা আপনি বুঝলেন কি করে যে লাশটা আশরাফেরই? না মানে স্যার, মনটা একটু কুডাক ছিল তো তাই। তার মানে আপনি আগে থেকেই জানতেন যে সে রাতে আশরাফ বাড়ি ফেরেনি? জানতাম। আশরাফের খোঁজে ওর বাবা মা আমার বাড়িতে এসেছিল। আচ্ছা ও কি এরকম মাঝে মাঝে করতো? না না, আশরাফ খুব ভালো ছেলে ছিল। ও নিয়মিত পড়তে আসতো আমার কাছে। তবে 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 কি? তবে ওর বন্ধু সঙ্গটা আমার ঠিক পছন্দের ছিল না। বন্ধু সঙ্গ বলতে? নবাব আর সালমান। হ্যাঁ, এরা দুজনেই এক নম্বরের বদ ছেলে। আর আশরাফ ওদের সঙ্গে কথাবার্তা বলতো। গুপ্ত স্যার একটা বিষয় খেয়াল করেছো? কি স্যার? প্রতিবার জেরাতে কিন্তু ওই নবাব আর সালমানের নামটা উঠে আসছে। রাইট স্যার। আর ওই চালাও কিন্তু বলছিল যে সেদিন বিকেলে আশরাফের সঙ্গে নবাব আর সালমান চা খেতে এসেছিল। আর তারপরে ওরা তিনজন ওই পুকুর পাড়ের দিকে চলে যায়, তাই তো? তারপর থেকে কিন্তু স্যার ওদেরকে আর দেখাও যাচ্ছে না এলাকাতে। রাইট গুপ্ত, ওই নবাব আর সালমানকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তুলে আনতে হবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার মন বলছে ওরা দুজন এই খুন সম্পর্কে কিছু না কিছু নিশ্চয়ই জানে। নবাব এবং সালমানের সন্ধানে তাদের বাড়িতে হানা দিলেও তদন্তকারী সিআইডি কিন্তু ধরতে পারেনি দুজনকে। সিআইডি পৌঁছানোর আগেই দুজন যুবক উধাও হয়ে গিয়েছিল। সেই সঙ্গেই উধাও হয়ে যায় নবাবের পরিবারও। এতেই সিআইডির সন্দেহ আরও গাঢ় হয়। আর দেরি না করেই সিআইডি এই দুজনের মোবাইল নাম্বার ট্র্যাকিংয়ে পাঠায়। আর তাতেই উঠে আসে প্রথম ব্রেক থ্রু। সে কি? হ্যাঁ স্যার, ট্র্যাকিং রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে নবাব আর সালমানের মধ্যে ঘটনার দিন নবাবের মোবাইল টাওয়ার লোকেশন ওই এলাকায় দেখাচ্ছিল। তাহলে তো দুয়ে দুয়ে সেই 4 হয়েই গেল গুপ্ত। হ্যাঁ স্যার, ওরা কিন্তু এমনি এমনি ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দেয়নি। গুড গুপ্ত। স্যার এবারে আমাদের একটা কাজ করতেই হবে। স্যার যেখান থেকে হোক ওদের দুজনকে ধরে আনতে হবে, অ্যাট এনি কস্ট। ওকে স্যার। সিআইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায় না নবাব এবং সালমানের। তাই বাধ্য হয়ে নিজেদের সমস্ত সোর্সকে কাজে লাগায় তারা। আর তারপরই পাওয়া যায় দ্বিতীয় ব্রেক থ্রু। আচ্ছা তুমি ঠিক বলছো তো? মা কালী দিবি স্যার, ওই যে লাঙ্গলপোতা গ্রাম, ওখানেই দুজন লুকিয়ে আছে। আচ্ছা ওরা কোনো নতুন মোবাইল ব্যবহার করছে? আই মিন নতুন কোনো নাম্বার? না স্যার, দুজনেই মহা ধরিবাজ, দুজনেই মোবাইল অফ করে রেখেছে। গুপ্ত স্যার, আজকে ওই দুটোকে তুলতে হবে। লেটস গো। ইয়েস স্যার। এভাবে আর কতদিন চলবে বলতে পারিস ভাই? আমার তো ভালো লাগছে না আর। মনটা শান্ত কর তো, মনটা শান্ত কর। যতদিন না মামলাটা ঠিক হচ্ছে আমাদের এইখানেই থাকতে হবে। গ্রামে ফিরতে পারবো না। গ্রামের কথা তো এখন ভুলেই যা।
আটক করার পর অবিলম্বে নবাব এবং সালমানকে জেরা শুরু করেন সিআইডির তদন্তকারী অফিসাররা। আর সেই জেরায় উঠে আসে এক রোমহর্ষক ঘৃণ্য সত্য ঘটনার বিবরণ। মানুষ হিসাবে অন্য মানুষের প্রতি কারণে অকারণে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু যদি সেই ক্ষোভের সাথে মিশে যায় হিংসা, প্রতিহিংসা, জিজ্ঞাসা, তাহলে তার ফল হয় মারাত্মক। গ্রামের মেধাবী ছাত্র আশরাফুলকে কি কারণে খুন করা হয়েছিল এবার দেখব তারই নির্মম কাহিনী। আরে কি রে সালমান, চাল দে। আবে এত উঠছিস কেন? তুই আছিস তো তাস নিয়ে আর নবাব ওই দেখ, আরে ভদ্র ছেলে। আরে আশরাফ এই ভাই, ভাই শোন 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 শোন, এদিকে আয়। আরে শুনে যা, এদিকে আয়। এ ভাই চল চালটা দে না। চাল দে চাল দে। তোরা কি দেখছিস? মুখ দেখছিস আমার? খেল। এই আমার 10। হ্যাঁ বল, কি হয়েছে? ডাকছিস কেন? স্কুলে গেছিলিস? হ্যাঁ, আজ তো মাধ্যমিকের রেজাল্ট দিল, তাই। পাস করেছিস? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন পেয়েছি। ওরে শালা, ফার্স্ট ডিভিশন! তা নয় তো কি, সারা বছর মন দিয়ে পড়াশোনা করেছি, তাই তো ভালো রেজাল্ট করেছি। অবশ্য অবশ্য তোদের মতো এরকম স্কুল ফাঁকি দিয়ে আড্ডা মারলে আমার অবস্থা ঠিক তোদের মতোই হতো। কি হতো? বল 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 শুনি বল। এই যে গাঁজা খেয়ে নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকতাম, তারপরে জুয়ো খেলতাম, তারপর ঘরের পয়সা। শোন আশরাফ, আমরা মাথার ঘাম পায়ে ফেলে মাটি কেটে টাকা রোজগার করি, ঠিক আছে? তাতে লাভের লাভ কি কিছু হচ্ছে? হচ্ছে না তো। তাই নাকি? হ্যাঁ ভাই, সেই জন্যই বলছি। শোন, তোরা তোরা এই যে জুয়ো, তারপরে নেশা, এই সমস্ত ছেড়ে না আবার পড়াশোনায় মন দে। দেখবি দেখবি সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি তোদের পড়াশোনা করতে মন না চায় তাহলে তাহলে মন দিয়ে কাজ কাম কর। তুই চুপ কর, যা ভাই তুই যা, আর ভাষণ দিতে হবে না, তুই বাড়ি যা। তোর আব্বু আমি পথে বসে আছে, বেশি দেরি করলে চিন্তায় চোখের পানি ফেলবে। যা যা যাবো। ঠিক আছে ঠিক আছে, তাই তো যাচ্ছিলাম, তোর আবার ফালতু আমার ডাকলি। দেখ বলে কিনা পড়াশোনা করতে। কি রে আশরাফ, শুনলাম খুব ভালো রেজাল্ট হয়েছে তোর? হ্যাঁ, ও ছাড়ো, আমার কথা বাদ দাও। তাই নবাব, তারপরে সালমান, এদের কি খবর? ওদের আবার খবর কি? স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে, তারপরে খেটে খুটে খাচ্ছে আর কি। শুধু খেটে খুটে খাচ্ছে না চাচি, ওরা ওই গাঁজা, চোলাই এসবও খাচ্ছে। সে খবর রাখো তোমরা। আল্লাহকে ডেকে আর কি লাভ? তোমাদের তোমাদের বেটারা আজকাল জুয়াও খেলছে। তুই তুই ঠিক বলছিস তো বেটা? আল্লাহ কসম চাচি, আমি ওদের নামে কেন মিথ্যে কথা বলতে যাব? আর তাছাড়া তাছাড়া ওরা আমার ছোট্টবেলাকার বন্ধু, আমি চাই ওরা শুধরে যাক। তা তুই একটু ওদের বোঝাতে পারিস না বাবা? আর বোঝাতে তো গিয়েছিলাম চাচি, কিন্তু কিন্তু ওরা আমাকে নিয়ে এমন খিল্লি করলো যে। দাঁড়াও, আজকে আসতে দাও, তারপর ওদের ঘোচাচ্ছি। ওদের নেশা ভাঙ করা আর জুয়া খেলা।
আমি খেলে দাও, খিদে পেয়েছে। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এ কি, আমি আবার কি করলাম? লজ্জা করে না তোর? একে তো মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিস, তারপর ওই নেশা ভাঙ ধরেছিস। আরে কে কে বলেছে তোমাদের এসব উল্টোপাল্টা কথা? মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা তুই বলছিস নবাব? সারাদিন শুধু মদ গাঁজা গিলে বেড়াবি আর ওই জুয়ো খেলে বেড়াবি। আরে কি সব বলছো? কে বলেছে তোমাদের এসব? তোর বন্ধু। আমার বন্ধু? ওর বন্ধু আশরাফ। আর তোমরা ওর কথা বিশ্বাস করে নিলে? ওকে আমি না ছোট থেকে চিনি, ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরে আমি, তুমি বুঝতে পারছো না? এই 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 শোন শোন শোন, আশরাফ বলুক আর যেই বলুক, তোকে শুধু আজকে একটা কথা বলে রাখি, এখনো নিজের পরিবর্তন করে নে, আর নইলে কিন্তু তোর আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। কথাটা মনে রাখিস, এখনো সময় আছে, শুনতে নে। শালা এত বড় সাহস আমাদের বাড়িতে বলে দিল? কুত্তার সালা, একটুও বুদ্ধি নেই। বুদ্ধি ঠুদ্ধি নয়, শালা ভদ্র ছেলে না, ওর জন্যই লোকের পিছনে কাঠি করা ওদের একটা স্বভাব। সেসব ছাড়, বল এবার কি করবি? শালাকে আজকেই ধরবো, ধরে ভালো করে শাসিয়ে বলে দেবো আমাদের পিছনে লাগতে আসলে এবার ওকে পস্তাতে হবে। পস্তাতে হবে মানে? মানে তো কাঁদতে হবে রে শুয়োর। দেখ ভাই, দেখ ভাই, তোরা কিন্তু মস্ত বড় ভুল করছিস। চুপ সালা। দেখ দেখ, আমি তোদের ভালোর জন্য তোদের বাড়িতে বলতে গেছিলাম, আর তোরা? এই শোন, আমাদের ভালো আমরা বুঝে নেব, তুই আমাদের মধ্যে কোনো রকম ভাবে নাক গলাতে আসবি না, বুঝেছিস? কি, তোকে নিজের চরকায় তেল দিতে বলেছে? হ্যাঁ চাচি। কত বড় সাহস! হ্যাঁ, তার মানে ওরা ওদের বদগুণ ছাড়বে না, বুঝলে? ছাড়লে ওকে ওইভাবে ধমক দিত না। কিন্তু চাচি, তোরা এসব না ছাড়লে যে ওরা একদম শেষ হয়ে যাবে। তুই কিছু ভাবিস না, কি করে টাইট দিতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে। এবার দেখ আমি কি করি। রবিউল মোল্লার সঙ্গে রিজাউল এবং আফজলের বন্ধুত্ব থাকে ছোটবেলা থেকে। তারা একসঙ্গে পড়াশোনা করত, কিন্তু দুর্ভাগ্যবশত রিজওয়ান এবং আফজল তারা সেটা কন্টিনিউ করে না। কিন্তু রবিউল পড়াশোনায় ভালো থাকায় সে ওই পড়াশোনা কন্টিনিউ করে এবং সেখানে 11-এ সায়েন্স নিয়ে পড়ত। দুর্ভাগ্যের বিষয়, রিজাউন এবং আফজল তখন তারা একটু পড়াশোনা না ছেড়ে অসামাজিকভাবে কাজে লিপ্ত থাকে। এই অসামাজিক কাজে লিপ্ত থাকার জন্য রবিউলের মা এবং রিজাউনের মায়ের সঙ্গে এক গ্রামের বাসিন্দা হিসাবে সম্পর্ক ছিল। রিজাউনের মা একদিন রবিউলকে বলে যে, দেখ বাবা, আমাদের ছেলেরা যদি একটু কোনো বাজে কাজ কিছু করে একটু আমাকে জানাস। সেই হিসাবে রবিউল রিজাউনের মাকে কাকিমা সম্পর্কে বলেছিল একদিন যে, কাকিমা এরকম ওরা একটু পাশে বসে একটু মদ গাঁজা খেয়েছিল। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, যতদিন না তুই এই নেশা ছাড়ছিস ততদিন হাত খরচের একটা পয়সাও তুই আর পাবি না। কিন্তু আমি চুপ, একদম চুপ। তোর লজ্জা করে না? যেই ছেলেটা তোকে শুধরানোর চেষ্টা করলো তুই তাকে এগিয়ে চমকাস। আশরাফ তোমাকে আবার কান ভারী করেছে? ও যা করেছে একদম ঠিক করেছে। ওর মতো ছেলে হয় না, ও আমার চোখ খুলে দিয়েছে। আমি শোনো, একদম চুপ কর, জানোয়ার ছেলে কোথাকার। আজ থেকে নিজের ব্যবস্থা নিজে করে নে। মানুষ কত বড় কুত্তা হতে পারে সেটাই ভাবছি। বাড়ি থেকে 2-4 পয়সা হাত খরচা পেতাম, সেটাও চুগলি করে বন্ধ করে দিল। শুধু বসে বসে কপ চালিয়ে হবে না সালমান, তাহলে কি করবো বল? বদলা নিতে হবে, বদলা। ওকে ভালো করে টাইট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সাথ দিবি তো? হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু কি করবি এবার বল? এ কি, তোরা তোরা এখানে? আরে তোর সাথে কথা ছিল ভাই। ও, তোরা বুঝি আবার আবার আমাকে আমাকে চমকাতে এসছিস? আরে না রে। তাহলে? আরে তোকে শুক্রিয়া জানাতে এসেছি। শুক্রিয়া? তা হঠাৎ? আরে ভাই, ভাগ্যিস তুই আমাদের বাড়িতে বলেছিলিস আমাদের কথাটা, না তো বিশ্বাস কর নিজেদের ভবিষ্যৎ পুরো নিজেরাই অন্ধকার করে ফেলছিলাম।
ও তার মানে তোর নেশা ভান সব কিছু ছেড়ে দিয়েছিস? হ্যাঁ রে ভাই, সত্যি? সত্যি ভাই সত্যি। আরে আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি ভাই, শুনে খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তাহলে চলি, পরে আবার কথা হবে। আরে ভাই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আরে প্রাইভেট আছে আমার। আরে ঠিক আছে, চল 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 চা খাবো। আরে আজ না ভাই, অন্যদিন খাবো, আজকে ছেড়ে চল চল চল, বিশ্বাস করে দেরি হয়ে যাচ্ছে। আরে আরে ছাড়। আরে দেখ, আরে ঠিক আছে চল। আরে তোরা না সত্যি আরে কিছু না, চল চল। আরে বস না, 2 মিনিটের ব্যাপার আছে। চল চল। ও করিম চাচা, 3টে চা দাও তাড়াতাড়ি, চট চট। আরে আমার দেরি হয়ে যাচ্ছে। আরে তুই বস না বাবা। আরে বস তো, বস বস বস। 3টে চা দাও। কি হলো? হলো? কি চা? দুধ না লাল? দুধ চা দাও তাড়াতাড়ি, দুধ চা দাও। তোরা বাইরে দিলে চিৎকার কর। তুই বললি কথা না? নে নে বল। তোর চা খাওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, নে কাপগুলো দে। চাচা কেন? কত হলো? 10 টাকা। 10 কেন ধরো। আচ্ছা হ্যাঁ বল। শোন না, তোর সাথে কিছু কথা ছিল বুঝলি? কি কথা? চল না একটু ওই সাইডে গিয়ে বলি। আরে শোন না, আমার খুব দেরি হয়ে আরে যাচ্ছে। 5 মিনিটের ব্যাপার, চল না, কিছু হবে না। আরে সত্যি তোরা না যাবি 5 মিনিট, চল না। কি শুরু করলি বল? চল, চল, চল 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 চল। আরে অনেক দেরি হয়ে যাচ্ছে। কিছু হবে না, চল না বাবা। আরে সত্যি তোরা কি করিস না? আরে বাবা দাঁড়া না, আরে আমার দেরি কথা আছে। হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কি ইচ্ছা করে তোর সাথে দরকার। তোরা তো তারা কিসের বলতো, তোরা তো তারা কিসের? আরে সাধন স্যারের আমি আসছি। হ্যাঁ আরে বাবা তুই আমার কথা শোন। কোথায় যাচ্ছিস? আরে যাচ্ছে কোন একটা কাজে, তোকে একটা কথা বলবে বলতে শোন, যাচ্ছে। সাধন স্যারের পড়া আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা তোরা কি দাঁড়া। করিস না? ধর। শালা শুয়ার আমাদের সাথে চুগলি মার। শেষ। এবার ছুরিটা বার কর। এনে হ্যাঁ বল। তুই সোজা বাড়ি যাবি, কারোর সাথে কোনো কথা বলা দরকার নেই, ঠিক আছে? তুই তো বাড়ি যাবি, তুই এই গেঞ্জিটা খুলে ফেল, রক্ত লেগে গেছে। ঠিক বলেছিস। আর শোন, কেউ যেন গুনাহ করেও কিছু জানতে না পারে। ঠিক আছে, কেউ আমার পেট থেকে কথা বার করতে পারবে না। সোজা বাড়ি যা। ঠিক, চল কাল দেখা হবে। হ্যাঁ তুই যা। এসেছিস? হ্যাঁ ফিরেছি। তুই আবার জামাটাকে মাটিতে রেখেছিস? মানে তোকে কতবার বলেছি না মাটিতে রাখবি না? কাজটা তো আর তোকে হয় না। কি রে, জামাতে রক্তের দাগ কেন? না মানে আমি ওই কিসের রক্ত? কেটে কেটে গেছে নাকি? না না কাটেনি। ওই আলমানটা পিকনিক করছে না? পিকনিক? হ্যাঁ পিকনিক। ওই আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তো ও আমাকে ডেকে বললো যে মানে ওই মুরগিগুলো একটু কেটে দিয়ে যেতে, বুঝলে? তো ওই মুরগি কাটতে গিয়ে রক্তটা জামায় লেগেছে আমার। ওই তাই আর কি। তুমি জামাটা একটু ধুয়ে রেখো, বুঝলে? না তো দাগটা বসে যাবে। খুব বসত রিজাউন
আফজল সহযোগে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এই রবিউলকে হত্যা করার পরিকল্পনায় দিনের পর দিন তার পিছনে লাগত। একদিন সে পড়তে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে এসে অন্য কোথায় চা খেতে যাওয়ার জন্য জোর করে ডাকে। তার ইচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে যায় একটা অন্ধকার পুকুর পাড়ের ধারে, নিয়ে তাকে সেখানে মাথায় আঘাত করে তাকে হত্যা করে কিছু তথ্য প্রমাণ লোপাট করার জন্য তাকে গলা কেটে খুন করে টানতে টানতে পুকুরের জলে ডুবিয়ে দিয়ে তারা বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, এরকম তো কোনোদিনও করে না। হ্যাঁ, তাই তো ভাবছি। এত রাত হয়ে গেল অথচ এখনো ছেলেটা ফিরলো না। আরে তাড়াতাড়ি পা, এত রাত অবধি তো মাস্টার পড়ায়ও না। তাড়াতাড়ি পা চলো, চলো চলো, তাড়াতাড়ি পা চলো, চলো। চলো। মাস্টারমশাই, কে? আমি মাস্টারমশাই। এ কি আপনারা? আমার ছেলে আশরাফ কি এখন এখানে? এখানে কই না তো। কিন্তু আজ বিকেলে যে ওর পড়া আপনার কাছেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আশরাফ তো আজকে এখানে পড়তে আসেনি। সে কি? না, আসেনি পড়তে আজকে। আর এই কথাটা আমি ভাবছিলাম, আশরাফ তো পড়া কামাই করা ছেলে নয়। তাহলে গেল কোথায়? কি হয়েছে আমাকে বলুন তো। আরে সেই যে আশরাফ বিকালবেলা এসছে স্কুল থেকে, তারপরে ব্যাগ নিয়ে যে বেরিয়েছে আর সন্ধ্যেবেলা বাড়ি ফেরেনি। আর আপনার কাছে তো এখানে পড়তে আসার কথা ছিল মাস্টারমশাই। সে কি? আমাদের বড্ড ভয় লাগছে মাস্টারমশাই। না না, ভয় হবারই কথা, চিন্তা হবারই কথা। বই কি, হ্যাঁ আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের আত্মীয় বাড়ি থেকে খোঁজ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। না না, সেরকম তো হবার কথা নয় মাস্টারমশাই। তবু দেখছি মাস্টারমশাই, তবু দেখছি। চলো 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 চলো। বলছিলাম আমিও সঙ্গে যাই, দেখি ছেলেটা কোথায় গেল। না 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 মাস্টারমশাই, আপনাকে যেতে হবে না, আমরাই নিজেরাই খুঁজে নিচ্ছি। যখন খুঁজে পাবো আপনাকে এসে খবর দিয়ে যাবো মাস্টারমশাই। জানাবেন কিন্তু আমাকে। আসি মাস্টারমশাই, আসুন, চলো চলো চলো, আসি আসুন আসুন, সাবধানে যাবেন। হ্যাঁ গো, আশরাফ তো কোনোদিনও পড়া কামাই করে না, অথচ ওর মাস্টার বললো ও নাকি আজ পড়তে যায়নি। তাই তো। অথচ আমায় বলে বেরোলো আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ, কোনো ছবি টবি দেখতে চলে গেল না তো? তুমি তোমার ব্যাটারে চেনো না? ও কোনোদিনও কোথাও না বলে যায়। তাও ঠিক। হ্যাঁ গো, আলমদের বাড়ি একবার গেলে হতো না? হ্যাঁ চলো, আলমদের বাড়ি যাই, একবার দেখে আসি। চল, ছেলের কাছে মাঝে মাঝে পড়তে যাই। এই তো আলম। ভাইজান, এত রাতে ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছে? এই তোমার কাছেই যাচ্ছিলাম আলম। কি হয়েছে? আরে আমার ছেলে আশরাফ বিকালবেলা সেই বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তাই নাকি? হ্যাঁ, ওর মাস্টারের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওর মাস্টার বললো ও নাকি আজ পড়তে যায়নি। তাহলে গেল কোথায় ছেলেটা? তোমার বাসায় যায়নি তো? কই না তো, আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর আমার ছেলে তো পড়াতে গেছে। সে কি? ভাইজান, ও কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও চলে গেল না তো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। যাই দেখি। ভালো করে খুঁজে দেখুন, আশেপাশেই হয়তো কোথাও আছে। ঠিক ঠিক, চলো 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 চলো। আরে ভাইজান, এত রাত্রে চললে কোথায়? আরে ছেলেকে খুঁজতে। ব্যাপার কি? আরে আশরাফ বিকালবেলা সেই বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। দাঁড়াও। কি ব্যাপার? তুই কিছু দেখেছিস নাকি? তো আজ বিকেলে আরে আমার দেরি হয়ে যাচ্ছে। আরে তুই বস না বাবা। আরে বস। তিনটে চা দাও। কি হলো? হলো কি চা? দুধ না লাল? দুধ চা দাও, তাড়াতাড়ি দুধ চা দাও। আশরাফ এখানে চা খেতে এসেছিল? হ্যাঁ ভাইজান। বিকালবেলা? তারপরে ওরা কোথায় গেল? তা আমি জানি না, চায়ের দাম মিটিয়ে ওরা তিনজন ওই দিকে চলে গেল। আচ্ছা, নবাব আর সালমান ছাড়া ওদের সাথে আর কেউ ছিল? না ভাইজান, নবাব আর সালমান ছিল শুধু। ও, আমি বলি ভাইজান, নবাব আর সালমানের বাড়ি গিয়ে একবার খোঁজ নাও, ওরা হয়তো বলতে পারবে তোমার বেটা কোথায়। হা করে দেখছো কি? চলো নবাবের বাড়ি যাই, চলো 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 চলো। ওই
কথা শুনছো? তুমি কোথায় গেলে? দেখো না তোমার বেটা কেমন করছে, দেখো না। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে বল কি জামাই রক্ত? ওটা কি? ওটা জামাই রক্ত, ওটা আসামের রক্ত। আল্লাহ, তুই কি বলছিস? আমি মেরে দিয়েছি আশরাফকে, আমি আশরাফকে মেরেছি, আমি ওকে মেরে দিয়েছি, ওর গলা কেটে ভাসিয়ে দিয়েছি আমি। পাগল হয়ে গেছিস, কেন করলে বল? কেন? ও যে আমাদের নবাব, নবাব, ওই তো এসে গেছে রে, তুই আশরাফের বাবা। নবাব, নবাব ঘরে আছিস? তুমি আমাকে বাঁচাও আব্বু, না তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আব্বু বাঁচাও আব্বু আমাকে। তুমি ওকে কিছু করো, একটু তুমি কিছু করো। চুপ, তুমি কেউ কোনো কথা বলবে না। তোমরা এখান থেকে বেরোবে না। আমি যাচ্ছি ওদের কাছে, আমি যাচ্ছি। কে? আমি মিয়া। কি চাই? নবাব আছে ভাইজান? কেন? একটু ডেকে দিন না। কিন্তু ও তো এখন ঘুমোচ্ছে। একটু ডেকে দিন না, কথা ছিল। কি দরকার আমায় বলো। আমার ছেলে আশরাফ ঘরে ফেরেনি আজকে। শুনলাম ও নাকি বিকালবেলা নবাবের সাথে পরিমিত করে চা খেতে গেছিল। সঙ্গে ছলমানো ছিল। তাতে কি হয়েছে? না, এসেছিলাম যদি নবাব একটু বলতে পারে আমার ছেলেটা কোথায় গেল। ও কি করে বলবে বলুন? আপনার ছেলে আর ও যদি একসাথে চা খেতে যেও থাকে, তা ও কি করে জানবে যে আপনার বেটা কোথায় গেছে? আপনারা বরং ভালো করে খুঁজে দেখুন, কোথাও না কোথাও আছে। রবিউলের মা রবিউল বাড়িতে না ফেরার জন্য নানা দিকে খোঁজ খবর করে এবং তার যেহেতু বন্ধু রিজাউন এবং আফজলের বাড়িতেও খোঁজ করে, তার বাড়ির পরিজনরা কিন্তু অস্বীকার করে দেয়। পরের দিন ভোরের বেলায় জানতে পারে যে একটি পুকুর পাড়ে একটি লাশ ভাসছে। তখন তারা ছুটে গিয়ে তার নিজের সন্তানের কিছু পোশাক চেনায়, তাকে চিনতে পারে এবং ছুটে গিয়ে লোকজন দেখে যে হ্যাঁ, এটা আমার ছেলেকে হত্যা করে পুকুরের জলে ডুবিয়ে রেখেছে। গ্রামের পাশে আশেপাশের লোকজন আগের দিন রাত্রেবেলায় একসঙ্গে রিজাউন এবং আফজল তারা ঘোরাফেরা করেছে, চিৎকার চা খাওয়া দাওয়া করেছে, সব জানতে পেরে তারা সন্দেহ করে, পুলিশকে জানায়। পুলিশ তদন্তে সম্পূর্ণ করে তারা দোষীকে বুঝতে পারে এবং তাদেরকে গ্রেপ্তার করে এখন বিচারাধীন চলছে। দেখলেন তো, যে সন্তানকে অপরাধের দায় পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, তার শাস্তি বিধানের ব্যবস্থা করার কাজে সাহায্য করা উচিত ছিল, সেই সন্তানকেই আড়াল করতে মিথ্যের আশ্রয় নিল বাবা মা। তাহলে কি করবে সেই সন্তান? বাবা মাই তো সন্তানের প্রথম শিক্ষক, কিন্তু গোড়াতেই যদি গলদ থাকে তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ কি হবে? তাই যারা পুলিশ ফাইলস দেখছেন বা দেখেন, তাদের কাছে অনুরোধ করব যে সন্তানের অপরাধকে আড়াল করার চেষ্টা করবেন না। সে যত ছোটই অপরাধ হোক না কেন, মনে রাখবেন সন্তানের সুন্দর এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই হাতে।